আসসালামু আলাইকুম। আজ আর খালেদা জিয়া, তারেক রহমান, খালেদা জিয়ার অসুস্থতা, এয়ার অ্যাম্বুলেন্স এগুলো নিয়ে কথা বলবো না। এর মধ্যে এ নিয়ে অনেক কথা বলা হয়েছে, যদিও এটাই এখনো পর্যন্ত দেশের রাজনীতিতে একটা বড় ঘটনা, সবাই এ নিয়ে আলোচনা করছে। কিন্তু যেহেতু আমি একাধিক দিন নিয়ে আলোচনা করেছি, আজ আর আমি একটু অন্য বিষয় নিয়ে কথা বলতে চাই। বিষয়টা ছোট, কিন্তু অনেক বড় অঘটনের কারণ এই বিষয়টা হতে পারে, অথবা আমাদের জাতীয় জীবনে একটা বড় ষড়যন্ত্রের একটা ইঙ্গিত এখানে আপনি পেতে পারেন। এটা দুদিন আগের ঘটনা, একটা ভিডিও আমি দুদিন আগে আমার চোখে পড়েছিল, এবং সেটা নিয়ে আমি তখন অতটা গুরুত্ব দিইনি এই কারণে যে আমার কাছে মনে হয়েছিল ভদ্রলোকের বয়স হয়েছে, হয়তো বয়সের অনেক সময় কিন্তু সমস্যা হয়, চিন্তার ধারাবাহিকতা কাজ করে না ঠিকঠাক মতো, হয়তো সেরকম কিছু হতে পারে। সেই জন্য আমি এটা চুপ করেছিলাম যে ঠিক আছে, এটা নিয়ে অত বেশি কিছু বলার দরকার নেই। কিন্তু এরপরে আরেকটা ঘটনা ঘটলো, সেই ঘটনাটা নিয়ে আলোচনা করি আগে, তাহলে আপনি বুঝবেন যে আগের দিন আমি কেন ওটা বলেছিলাম। পরে ঘটনাটা হলো ডিসেম্বরের 2 তারিখে, গত মঙ্গলবার আর কি, জাতীয় প্রেস ক্লাবে একটা আলোচনা সভা হচ্ছিল। সেই আলোচনা সভায় বক্তব্য দিয়েছিলেন গোলাম আজম সাহেবের পুত্র ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লাহিল আমান আজমি। এই ভদ্রলোক দীর্ঘদিন কিন্তু গুম হয়েছিলেন, এবং সে কারণেই সম্ভবত ওনার প্রতি আমার একটা বিশেষ ধরনের আগ্রহ কাজ করছিল। আমি সবসময় ওনার কথাকে খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করি। এই জন্য করি যে ওনার জীবনের প্রতি কি গিয়েছে, কি ভয়ঙ্কর একটা সময় ওনাকে পার করতে হয়েছে, এবং এটা আমার ভাবতেও খারাপ লাগে। যাই হোক, উনি এখানে একটা কথা বলেছেন, যে কথাটা বলার পর আমি একটু হতচকিত হয়েছি। উনি বলেছেন যে ভারত টুকরো টুকরো না হওয়া পর্যন্ত বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না। প্রশ্নটা হলো, ভারত অনেক বড় একটা দেশ, এত বড় একটা দেশ টুকরো টুকরো হতেই পারে, বিভিন্ন কারণে হতে পারে, অনেক সময় ছোট ছোট দেশও টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু সেই টুকরো টুকরো হওয়ার দায়িত্ব আমরা কি নেব? এটা কি আমাদের কাজ? অথবা সেটাকে টুকরো টুকরো করার ক্ষেত্রে আমরা কি কোনো ভূমিকা পালন করতে পারবো? অথবা পারলেও কি করা উচিত? এটা কি আমাদের কাজ ভাই? আমরা তো একটা শান্তিপূর্ণ দেশ হতে চাই, আমরা তো সবার সঙ্গে মিলেমিশে থাকতে চাই। আরেকটা দেশকে ভাঙার জন্য উৎসাহ দেওয়া, ইন্ধন দেওয়া, এটা কি কোনো শান্তিপূর্ণ দেশের কাজ হতে পারে? তো উনি একজন সামরিক কর্মকর্তা, ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন, হয়তো দলীয় সংকটে না পড়লে হয়তো আরও উপরে উঠতেন, সেটা হয়নি। কিন্তু উনি তো ঠান্ডা মাথায় কথা বলবেন। আমি বুঝি না, মাঝে মাঝে সামরিক বাহিনী কিছু কিছু অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের দেখি এমন সব কথা বলেন যে মাথা এলোমেলো হয়ে যায়। এটা কি বলছেন? তার মধ্যে উনি একজন দেখলাম, এর আগে আমরা ওই বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ নিয়ে ওরা যিনি চেয়ারম্যান ছিলেন, মেজর জেনারেল আলম ও ফজলুর রহমান, ওনার কথাও আমি কিন্তু এই ধরনের এলোমেলো কিছু ভাব দেখেছি, যেগুলো আমার কাছে ঠিক স্বাভাবিক মনে হয় না, খুবই সুচিন্তিত মন্তব্য মনে হয় না। তো আবদুল্লাহিল আজমির এই বক্তব্যটা, আমান আজমির বক্তব্য শোনার পর আমার কাছে একটা জিনিস মনে হলো। সেটা হলো যে দুদিন আগে যে আমি একটা বক্তব্য শুনেছিলাম, এরও একদিন আগে, সেটা দিয়েছিলেন রাওয়া ক্লাবের বর্তমানে যিনি চেয়ারম্যান আছেন, কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক। উনি রাওয়া ক্লাবের সভাপতি, খুব পাওয়ারফুল লোক, উনি খুবই পাওয়ারফুল লোক। উনি এখন একটা ভিডিও আমার চোখে পড়েছিল, আমি সেই ভিডিওটাতে দেখেছি। এবং আমি এটা কথা বলে রাখি, আমাদের এই যে জুলাইয়ের যে আন্দোলন, গত বছরের জুলাই আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু আব্দুল হক সাহেব খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা হিসাবে ওনার ভূমিকা অবশ্যই আমি মনে করবো প্রশংসনীয় ভূমিকা। কিন্তু এই আব্দুল হক সাহেব দুদিন আগে একটা ভিডিওতে, একটা জায়গায়, একটা অনুষ্ঠানে উনি যা বললেন, তার যে ভিডিওটা আমি দেখেছি, এই ভিডিওর বক্তব্যটা না আমার কাছে তখনই ডাইজেস্ট হয়নি যে উনি আসলে কি বলছেন। এত সিনিয়র, এত রেসপন্সিবল একজন সিটিজেন, এই ধরনের কথা উনি কিভাবে বলেন? উনি কি বলেছেন আমি ভিডিওটা আপনাদের দেখাতে পারলে ভালো হতো, তো দেখানো না দেখালেও ক্ষতি হবে না, কারণ আমি ওনার বক্তব্যটা হু নোট করে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। উনি যেটা বলেছেন শুনুন আপনারা। উনি বলেছেন যে ভারত আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না, অথবা ভারতকে আমরা শান্তিতে থাকতে দেবো না। এই প্রসঙ্গে যে উনি বলেছেন যে আমাদের যুবকদেরকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে, যেটা অলরেডি শুরু হয়ে গেছে, এবং তারপরে বলেছেন তারা আমাদের দেশকে দখল করতে চায়, আমরা কেন বসে থাকবো? ডক্টর ইউনুস বলেছেন না 7 সিস্টার্সের কথা, যতক্ষণ পর্যন্ত না আমরা ওই 7 সিস্টার্সকে বিচ্ছিন্ন করতে পারবো, আলাদা 7টা রাষ্ট্র করতে পারবো, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয়। মানে আপনার একটা কথা ভাবুন, একটা জিনিস, যে উনি প্রথম বলছেন ভারত আমাদের দেশকে দখল করতে চায়। এটা যে চায় হতে পারে আমি জানি না, কিন্তু উনি কোথায় জানলেন? ওনার জানা সূত্রটা কি? যদি ওনাকে কেউ প্রশ্ন করে যে ভারত যে আমাদের দেশটাকে বিচ্ছিন্ন করতে চায়, দখল করতে চায়, এই তথ্যটা আপনি কোথায় পেলেন? আমাদের অবসরপ্রাপ্ত কর্নেল সাহেব কি জবাব দেবেন, এটা জানার আমার খুব আগ্রহ। আপনি তো বলবেন ভারত কখনো বলেনি, তো বলে না বললে আপনি কোথায় পেলেন? ভারতের হয়ে অন্য কেউ কি বলেছে? না, তাও বলেনি, তাহলে কোথায় পেলেন? ভারতের হাব ভাব দেখে আপনার মনে হয়? হ্যাঁ, হতে পারে আপনার হাব মনে হয়, আপনার যেমন মনে হয় অন্য অনেকে নাও মনে হতে পারে। কিন্তু আপনার কি মনে হয় সেই কথা যখন আপনি পাবলিকলি বলবেন, সেটা কি রাষ্ট্র স্বীকার করবে? আমি জানতে চাই আব্দুল হক সাহেবের এই কথা কি আমাদের সরকার যারা আছেন, ইউনিট সরকার, তারা কি স্বীকার করেন? তারা কি তার সঙ্গে একমত পোষণ করেন?
আমাদের যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন, তিনিও কি আব্দুল হক সাহেবের সঙ্গে সুর মিলিয়ে বলবেন যে আমরা সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করতে চাই? ওনারা কি বলবেন যতক্ষণ পর্যন্ত 7টা আলাদা রাষ্ট্র না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয়? এই কথাটা কি আমাদের উপদেষ্টা বলবেন? যদি না বলেন তাহলে আব্দুল হককে বলতে দেওয়া হচ্ছে কেন? তাহলে কি আব্দুল হককে দিয়ে বলানো হচ্ছে? কে বলাচ্ছে? ডক্টর ইউনূস বলাচ্ছেন, তার সরকার বলাচ্ছেন, নাকি অন্য কোনো পলিটিক্যাল পার্টি বলাচ্ছেন? বিএনপি বলাচ্ছেন, নাকি জামাত বলাচ্ছেন? কে বলাচ্ছেন এই কথাটা? আর বলালেই উনি যখন বলবেন তখন ওনাকে জিজ্ঞাসা করা হবে না কেন যে আপনি যে কথাটা বলছেন এটার উপর ভিত্তি করে তো ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক আরো খারাপ হতে পারে নাকি? শুনুন উনি আরো কি বলেছেন। উনি বলেছেন 7টা রাষ্ট্র কায়েম করতে হবে, মানে ওই 7টা সেভেন সিস্টার্সের যে 7টা রাষ্ট্র কায়েম করতে হবে, আর সেজন্য লোকেরা বসে আছে কিন্তু আমরা তাদেরকে সাহায্য করতে পারছি না। তারপর বলেছেন এটা আমি গোপনে বলছি না, প্রকাশ্যে বলছি। আপনি ওনার দম্ভটা দেখেন। উনি বলছেন যে সেভেন সিস্টার্সের লোকেরা আলাদা হওয়ার জন্য বসে আছে, আমরা তাদেরকে সাহায্য করতে পারছি না, মানে আমাদের সাহায্য করা উচিত। আপনি কি দিয়ে সাহায্য করবেন এবং কেন সাহায্য করবেন? এটা কি আপনার কাজ? প্রতিবেশী একটা রাষ্ট্র তার অন্য পাশের প্রতিবেশীকে বিচ্ছিন্ন করার জন্য, খণ্ড বিচ্ছিন্ন করার জন্য আপনি এখান থেকে লোক পাঠাবেন সেখানে? এটা কি পৃথিবীর কোনো রাষ্ট্র এটাকে মানবে? আচ্ছা আমরা যদি এই কাজটা করি, এখন যদি তারা যদি আমাদের মতো করে এই কাজটা করা শুরু করে, তখন আপনি কি বলবেন? তারা করলে আধিপত্যবাদ, আর আমরা করলে সেটা কি? সেটা আধিপত্যবাদ না? এই কাজটা আমি কেন করতে যাবো ভাই? এটা আমার কি কাজ? যদি কেউ বিচ্ছিন্ন হতে চায় হবে, এটা তাদের ব্যাপার, সেখানে আমি কেন যাবো? মানে আব্দুল হক সাহেব কি বলতেছেন আমার কিন্তু অবিশ্বাস্য লাগছে। শুনুন উনি আরো কি বলেছেন, আমাদের সার্ভাইভালের জন্য তারা যদি আমাদের দেশ দখল করতে পারে, আমরা কেন তাদের নতুন রাষ্ট্র করতে পারবো না? অনেকে বলেন প্রতিবেশী বদলানো যায় না, আমি বলি বদলানো যায় না, তবে নতুন প্রতিবেশী তৈরি করা যায়। সেই নতুন প্রতিবেশী তৈরি করার মাধ্যমেই আমরা বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে তৈরি করতে পারবো। আমি মানে আমার কাছে সত্যি কথা বলতে আমার কাছে অবিশ্বাস্য লেগেছে যে একজন সেন্সেবল লোক, রাওয়া ক্লাব কি? রাওয়া ক্লাব হলো সমস্ত অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের একটা ক্লাব, মানে অনেক সাবেক আর্মি চিফ কিন্তু এই ক্লাবের সদস্য। সেই ক্লাবের সভাপতি তিনি বলতেছেন যে আমাদের পার্শ্ববর্তী দেশের 7টা যে দেশ আছে, সেভেন সিস্টার্স যাদের রাজ্য আছে, সেই রাজ্যগুলিকে 7টা স্বাধীন রাষ্ট্র বানাতে হবে, সেই জন্য আমাদেরকে হেল্প করতে হবে, এবং এটা হলো আমাদের মূল কাজ। ভাই মাথা কি খারাপ হয়ে গেছে ভাই আপনার? আপনি ঠিক আছে আপনি করবেন, করেন, অসুবিধা নেই। আপনার আমাদেরকে পুরো